তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস বা প্রশ্ন ব্যাংক সমাধান করতে হবে। যদি সেটা করতে পারো তাহলে হচ্ছে তোমার প্রস্তুতির মোটামুটি 30% শেষ হয়ে যাবে। কেন বলছি জানো? কারণ হলো এইচএসসি পরীক্ষায় তুমি যখন পরীক্ষা দিয়েছো তুমি দেখবা যে প্রত্যেকটা সাবজেক্টের একটা নির্দিষ্ট সিলেবাস ছিল, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না। এই কারণে তোমাকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমার সিলেবাসটা নিশ্চিত করতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই কঠিন কাজটি আমরা তোমাদেরকে সহজ করার জন্য প্রশ্ন ব্যাংক সমাধান কোর্সে নিয়ে আসছি এবং আজকে তোমাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 সেশনের যে প্রশ্ন ব্যাংক রয়েছে বা প্রশ্ন রয়েছে সেগুলো আমরা সলভ করিয়ে দিব। আর প্রশ্ন ব্যাংক সমাধান করলে তুমি বুঝতে পারবে কোন টপিক থেকে প্রশ্ন আসবে এবং সাজেশন আকারে তোমার প্রস্তুতি নিতে পারবে। সো এই জন্য সবাই প্রশ্ন ব্যাংক সমাধান করবা, মাস্ট মাস্ট মাস্ট, তাহলেই দেখবা তোমার প্রস্তুতির মোটামুটি 30% শেষ হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমি তোমাদেরকে ইংরেজি যে এমসিকিউ অংশ সেটা দেখাবো। দেখো, আমরা যদি প্রথম কোশ্চেনটা দেখি কি বলা আছে, ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস, দে ড্যাশ সার্ভাইভড। সো খেয়াল করে দেখো, এইখানে তোমাকে আগে জানতে হবে এটা কোন টপিকের প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা তোমার পারতে হবে, এই প্রশ্নটার উত্তর তুমি সঠিকভাবে করবা এরকম কিছু আমি চাই না। আমি চাই শুধু তুমি প্রশ্ন ব্যাংক সমাধান করে তুমি টপিকের নামটা বলো, তুমি টপিকের নামটা বুঝো, তুমি প্রশ্ন ধরো। এইখানে আসলে কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারলেই তোমার প্রিপারেশন নেওয়ার যে রাস্তাটা সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে। দেখো, এখানে ইফ রয়েছে। সো তোমাদের মনে পড়ে কিনা তোমরা এইচএসসিতে কমপ্লিটিং সেন্টেন্স নামে একটা টপিক পড়েছো, ইফ যুক্ত ক্লজ দিয়ে এরকম তোমাকে কি করেছে, শূন্যস্থান দিয়েছে, তুমি সেটা পূরণ করেছো। মনে আছে কমপ্লিটিং সেন্টেন্স পড়েছো? সেখানে আমরা কন্ডিশনাল স্ট্রাকচার নামে পড়েছি বা কন্ডিশনাল সেন্টেন্স পড়েছি। সো এই কন্ডিশনাল খুবই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। কন্ডিশনাল থেকে 2025-26 কোয়েশ্চেন আসছে, আবার 24-25 আসছে, এর আগে অনেকবার প্রশ্ন আসছে। সো এই টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কন্ডিশনাল সেন্টেন্স। তার মানে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই টপিকটা A to Z একবার বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত পড়তে হবে, অ্যাডভান্সড পর্যন্ত শিখতে হবে। সো আমি একটু তোমাদেরকে দেখাই যে ইফের পরে সাবজেক্ট দ্য মাইগ্রেন্টস, এরপর দেখো সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 আছে। হ্যাড প্লাস V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স থাকা মানে হচ্ছে থার্ড কন্ডিশন। সো তোমাদের মনে থাকার কথা, থার্ড কন্ডিশনের নিয়ম হচ্ছে ইফের পরে যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকে, মানে ইফের পরে আমরা যদি দেখি পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু এটা থার্ড কন্ডিশন, সো আমাদেরকে অবশ্যই সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। দেখো, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্বের 3 নম্বর রূপ দেওয়া আছে, তার মানে আমাদের কি করতে হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এগুলো নিতে হবে। সো এ নাম্বার অপশনে দেখো উইল। দেখো, উইলের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হারাম, এটা গ্যাচাং করে দিব। এটা কি করে দিব? গ্যাচাং করে দিব। এরপরে দেখো উড, উডের পরে ভার্বের V3 ফ্রম, উডের পরে, কুডের পরে, ক্যানের পরে, এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে না, এটাও হারাম, এটা কি করে দিব? গ্যাচাং করে দিব। এইবার আসো, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি উড হ্যাভ V3, উইল হ্যাভ V3। সো আমরা থার্ড কন্ডিশন অনুযায়ী জানি যে এরপরে আমরা সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। দ্যাট মিন্স উইল হ্যাভ হবে না, আমাদের অ্যান্সার কি হবে? সি হবে। সো দেখো, তোমরা যেহেতু এখন প্রিপারেশন শুরু করোনি, সো তোমার কাছে একটু কঠিন মনে হতেই পারে, কোনো সমস্যা নাই। বাট তুমি যখন কন্ডিশনালটা পড়বা, যেমন আমি এখন প্রশ্ন সমাধান করতে গিয়ে জাস্ট একটা কন্ডিশন পড়াচ্ছি, থার্ড কন্ডিশন, আমি কিন্তু ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন বা জিরো কন্ডিশন কিন্তু পড়াইনি। সো এগুলো তোমরা হচ্ছে একবার বেসিক থেকে শিখে ফেলবে, কারণ গত বছর আসছে ধরো থার্ড কন্ডিশন, এর পরের বছর ফার্স্ট কন্ডিশনও আসতে পারে, এটা তো বলা যায় না, তাই না? সো এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে তুমি কন্ডিশনাল সেন্টেন্সটা একবার A to Z শিখে ফেলবা, তাহলে তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে, তুমি ভালো নম্বর পাবা। ওকে, সো আশা করি প্রথম কোশ্চেনটা বুঝতে পেরেছো, আমাদের অ্যান্সারটা হবে কি? সি। এবার আসো দ্বিতীয় কোশ্চেন, খেয়াল করে দেখো। দ্বিতীয় কোশ্চেনটা দেখে তুমি বুঝতে পারছো এগেইনস্ট, দেখো এগেইনস্ট, ফর, অন, ফ্রম, বাই, ইন, এগুলো দেখে তুমি বুঝতে পারছো এগুলো হচ্ছে প্রেপোজিশনের কোশ্চেন। এগুলো কিসের কোশ্চেন? প্রেপোজিশনের কোশ্চেন। সো এইবার খেয়াল করো দ্বিতীয় যে প্রশ্নটা আছে, এই দ্বিতীয় প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি
এ নাম্বার অফ অপশনে এগেইনস্ট, ফর, অন, ফ্রম, বাই, ইন, তারপর হচ্ছে অন, আপন। দ্যাট মিনস এইটা হচ্ছে প্রেপোজিশনের কোয়েশ্চেন, তাই না? সো প্রেপোজিশনের কোয়েশ্চেন যেহেতু, তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনও জানতে হবে, আবার প্রেপোজিশনের বেসিক ব্যবহারও জানতে হবে। এই প্রেপোজিশন টপিকটা খুবই খুব ইম্পর্ট্যান্ট। আমি আবার বলছি, তোমাদের যতগুলো টপিক রয়েছে, যদি আমি টপ 7 মানে সকল বিশ্ববিদ্যালয় মিলে 60টা টপিক সাজেশন আকারে দেই, তার মধ্যে প্রেপোজিশন থাকবে। সো এই প্রেপোজিশনের মধ্যে দুইটা ভাগ থেকে তোমাদের প্রশ্ন হয়। একটা হচ্ছে বেসিক ব্যবহার থেকে, বেসিক ব্যবহার যেমন অনের ব্যবহার, এটের ব্যবহার, ইনের ব্যবহার, বাইয়ের ব্যবহার, উইথের ব্যবহার যেগুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসে। দ্যাট মিনস বেসিক ইউজেস থেকে তোমাদের প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে। যেমন এই কোয়েশ্চেনটা যদি তুমি দেখো যে শি লিন্ড, লিন্ড অত হচ্ছে হেলান দেওয়া। ধরো হচ্ছে যে এই যে এটা একটা ওয়াল, আমি কি করলাম, হেলান দিলাম। তাহলে এই যে হেলান দেওয়া, এই যে ওয়ালে হেলান দেওয়া, এই ক্ষেত্রে অবশ্যই লিন অ্যাগেইনস্ট হয়। কি হয়? লিন অ্যাগেইনস্ট। লিন অ্যাগেইনস্ট এর অর্থ হচ্ছে হেলান দেওয়া। লিন অ্যাগেইনস্ট অর্থ কি? হেলান দেওয়া। সো ওয়ালের সাথে হেলান দেওয়া অর্থে লিন অ্যাগেইনস্ট হয়। আর এরপর দেখো গ্যাসপিং ড্যাশ ব্রেথ, এইটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হয় বা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজও হয়। মনে রাখবা এই যে গ্যাস ফর ব্রেথ এর মানে হচ্ছে হাঁসফাঁস করা, শ্বাস নেওয়ার জন্য হাঁসফাঁস করা। ঠিক আছে? অক্সিজেন নেওয়ার যেন, দেখবা যে যখন মুমূর্ষু রোগী এরা অক্সিজেন নেওয়ার জন্য হাঁসফাঁস করে। ঠিক আছে? কোনো কিছুর জন্য হাঁসফাঁস করা। তো আমরা জানি কোনো কিছুর জন্য অর্থে কি হয়? ফর হয়। আবার এই অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ এর অর্থ হচ্ছে গ্যাসপিং ফর ব্রেথ, মানে হচ্ছে শ্বাসের জন্য হাঁসফাঁস করা, এরকম বুঝায়। তাহলে খেয়াল করো, শি লিন্ড অ্যাগেন্স্ট দ্য ওয়াল গ্যাসপিং ফর ব্রেথ। দেখবা যে অনেক দৌড়াদৌড়ি পরে আমরা কি করি? হাঁসফাঁস করি, তাই না? সো এই জায়গায় আমরা হচ্ছে অ্যান্সার করবো কি? গ্যাসপিং ফর ব্রেথ। কোনো কিছুর জন্য বুঝাতে আমাদের কি হয়? ফর হয়। সো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা যদি তৃতীয় কোশ্চেনে চলে যাই। তৃতীয় কোশ্চেনটা দেখো কারেক্ট সেন্টেন্স। সো সেন্টেন্স কারেকশন এটা খুবই খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো প্রথমে তোমরা কি পেয়েছো? তোমরা পেয়েছো কন্ডিশনাল সেন্টেন্স, এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে পড়েছো প্রেপোজিশন। প্রেপোজিশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100% শিওর, তুমি কোনো না কোনো ইউনিভার্সিটিতে পাবা, একাধিকও পাবা। সো এরপরে দেখো 3 নাম্বার কোশ্চেন হচ্ছে সেন্টেন্স কারেকশন। মানে এই যে 4টা অপশন রয়েছে এ বি সি ডি, এই 4টা অপশনের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক আছে? 3টা ভুল আছে, একটা সঠিক আছে। যেমন দেখো, জ্যোতি ফরওয়ার্ড হিম। সো ফরওয়ার্ড, ফরওয়ার্ডের পরে অবজেক্ট আছে, তো ফরওয়ার্ডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এরপরে ফরওয়ার্ডের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। দ্যাট মিনস কারেক্টলি সেন্টেন্স একটা সুন্দরভাবে দেওয়া আছে। এরপর দেখো পরেরটা, দ্য ড্রাইভার ডিড। এখানে দেখো দ্য ড্রাইভার সাবজেক্ট, ডেড, ডেড কিন্তু ভার্ব না, ডেড কিন্তু কি? ভার্ব নাই। তাহলে সাবজেক্ট আছে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। আমরা জানি ডাই, ডাই মারা যাওয়া, ডাই, ডাইড, এগুলো হচ্ছে কি? ভার্ব। সো এখানে কিন্তু আমাদের ভার্ব নেই, এখানে কি নেই? ভার্ব নেই, রাইট? আমাদের ফাইনাইট ভার্ব নেই। এরপর দেখো পরেরটা, আমাল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স। আমরা জানি এইখানে সবাই টেন্সের ক্লাস করেছো, টেন্স পড়েছো, তোমরা সিন্স এবং ফরের ব্যবহার পড়েছো অনেকক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 দিন ধরে, 5 বছর ধরে। ঠিক আছে? এরকম যদি সময়ের ব্যাপ্তি বোঝায় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রকাশ করি। সো এইখানে এইটা আমাদের কন্টিনিউয়াস হবে না, এখানে ডিউরিং এর বদল আমরা ফর ইউজ করে থাকি, যে ফর 2 আওয়ার্স, ফর 3 আওয়ার্স এগুলো ইউজ করে থাকি। দ্যাট মিনস এইটাও কি আছে? ভুল আছে। এবার দেখো দ্য হেন হ্যাজ লেইন। খেয়াল করে দেখো, লেইন এই যে ডিম পাড়া, এই যে মুরগি ডিম পাড়ছে, এরকম ডিম পাড়া অর্থে লেইন হয় না, লেইড হয়। কি হয়? লেইড হয়। ডিম পাড়া অর্থে আমাদের পাস্ট পার্টিসিপল, হ্যাজের পরে ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে, V3 ফর্ম হবে। সো V3 ফর্ম হবে, কিন্তু এখানে ভাইয়া লেইন আছে, ডিম পাড়া অর্থে আমাদের অ্যান্সার হবে লেইড। সো আমাদের এইখানে ডি নাম্বার অ্যান্সারটাও কি আছে? ভুল আছে। দেখো এগুলো তোমাদের মাথার উপর দিয়ে যাবে, কারণ তোমরা এখনো প্রস্তুতি শুরুই করনি, তোমরা এখনো ভালোভাবে এখনো জানোই না যে আসলে ফরওয়ার্ডের পরে 2 প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, এগুলো তোমরা এখনো জানো না। আমাদের বেসিক ফাউন্ডেশন ক্লাস আছে, একদম ফ্রি একটা কোর্স আছে, বেসিক ফাউন্ডেশন কোর্স করলে তোমরা এগুলা খুব সহজেই বুঝতে পারবা, শিখতে পারবা। সো ফাউন্ডেশন কোর্স আমরা শুরু করব। তোমাদের মধ্যে কেউ যদি এই ক্লাসগুলো পরে দেখে থাকো তাহলে তোমরা ইউটিউবে প্লে লিস্ট পাবা, অ্যাডমিশন ফাউন্ডেশন ক্লাস, সেখানে আমাদের এই ক্লাসগুলো পেয়ে যাবা, টেন্সের ক্লাস, ভয়েসের ক্লাস। তার মানে তোমার বেসিকটি স্ট্রং করার জন্য এই টপিকগুলো লাগবে। ওকে, সো এই যে 4টা অপশনের মধ্যে আমরা একটা অপশন পেলাম কারেক্ট, এটাই হচ্ছে সেন্টেন্স কারেক্ট।
কারেকশন এবং এই অনুযায়ী আমাদের কারেক্ট অ্যান্সারটা আমরা এ দেখাবো। ওকে, আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন ব্যাংক সমাধান করার জন্য তোমরা বই খুঁজতেছো। সো আমাদের এডুকেশনের প্রশ্ন ব্যাংক যেটি রয়েছে সেটাতে এমসিকিউ এবং রিটেন রয়েছে এবং প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে দেওয়া আছে, কেন হলো না এগুলো দেওয়া আছে। সো তোমরা এই প্রশ্ন ব্যাংক সমাধান বইটি তোমরা হচ্ছে কালেক্ট করতে পারবা রকমারি থেকে, অথবা আমাদের যে নম্বর আছে, বইয়ের যে অর্ডারের নম্বর দেওয়া আছে সেটাতে তুমি হচ্ছে নক দিয়ে তুমি অবশ্যই দ্রুত সংগ্রহ করে পড়ে ফেলতে পারো। কারণ প্রশ্ন ব্যাংক যত আগে সমাধান শেষ করতে পারবা তত দেখবা যে তোমার ভিত্তি বা হচ্ছে তোমার যে টার্গেট রোডম্যাপ সেটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। আসো, পরবর্তী কোয়েশ্চেনে দেখো দ্য অ্যান্টোনিম অফ প্রুডেন্ট। এই যে এখানে সিনোনিম অ্যান্টোনিম বেস যে কোয়েশ্চেনগুলো হয় এগুলো নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে, কারণ হচ্ছে এই ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে পারে না, বাট এইখান থেকে তোমার 2টা 3টা 4টা 5টা কোয়েশ্চেন চলে আসে। সো এখানে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে। তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছো তোমরা জানো তোমাদেরকে আমরা মেমোরাইজিং পার্টের জন্য প্রত্যেক দিন ডে ওয়াইজ পরীক্ষা নিচ্ছি। তোমাদেরকে একবার সহজভাবে নেমনিক মানে হচ্ছে গল্প আকারে টেকনিক দিয়ে আমাদের যে 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ ওই বই থেকে আমরা হচ্ছে গল্প আকারে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, এবং এইটা একবার হুবহু কমন পড়েছে আমাদের শীট থেকে, একবার হুবহু। মেমোরাইজিং পার্ট অনেকের হচ্ছে টেনশন যে ভাই কোথায় থেকে পড়লে কমন পড়বো, এটা নিয়ে তোমরা আসলে বুঝতে পারো না। ইমপ্রুডেন্ট এই ওয়ার্ডটা সরাসরি আমাদের যারা আগে যাদের কাছে শীটটা ছিল তাদের কাছে, তারা চাইলেই মিলিয়ে নিতে পারো, আগের বছরের যাদের কাছে বই আছে কালেক্ট করে দেখো হুবহু আমাদের কমন পড়েছে। সো এখানে দেখো ইমপ্রুডেন্ট অর্থ হচ্ছে অবিবেচক, যে বিবেচনা করে না, ঠিক আছে। সো অবিবেচক এটার অ্যান্টোনিম চেয়েছে, তার মানে অবিবেচক কি একটা নেগেটিভ ওয়ার্ড, তোমাদেরকে টেকনিক বলে দিচ্ছি, এটা হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। দ্যাট মিন্স তোমার এখানে অবশ্যই পজিটিভ একটা ওয়ার্ডের আমাদের আনসার নিতে হবে। দেখো ইনজুডিশিয়াস, তারপরে হেজিটেন্ট, তারপর হচ্ছে রেকলেস, ওয়াইজ। সো দেখো অবিবেচক এর যদি আমরা অ্যান্টোনিম বা বিপরীত ধরি তাহলে কি হয়, এখানে ওয়াইজ বিবেচক, সুবিবেচক, তার মানে বুদ্ধিমান। সো এখানে অ্যান্টোনিম হবে কি ভাইয়া, ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম হচ্ছে ওয়াইজ। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। এবার দেখো টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, এটা হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস, এটা মুখস্থ টপিক। দেখো তোমাদের ভর্তি পরীক্ষায় 2টা টাইপ খুব ভালোভাবে পড়তে হবে, সেটা হলো একটা হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট মানে সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন গ্রুপ ভার্ব ফ্রেজ এন্ড ইডিয়মস কারেক্ট স্পেলিং এগুলো পড়তে হবে, সাথে হচ্ছে গ্রামারও পড়তে হবে। সো এখানে দেখো এটা কিন্তু এসেছে তোমাদের এই যে ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে। এই ফ্রেজ এন্ড ইডিয়মসটার অর্থটা কি জানো, এটা হচ্ছে ট্রেন্ড ফলো করে পপুলার, জনপ্রিয় হওয়া। আমরা অনেকে দিনে ট্রেন্ড ফলো করে পপুলার হয়ে যায়, বিশ্বকাপ আসলেই দেখবে যে কত মানুষ নতুন আবির্ভাব হয়, এখানে তারা হচ্ছে ট্রেন্ড ফলো করে একবার ট্রেন্ডি হয়ে পপুলারিটি পেয়ে যায়, তাই না। সো এইটার অর্থ যদি আমরা দেখি এখানে মিস অ্যান অপরচুনিটি না, আমরা জানি এটা হচ্ছে কোনো কিছু পপুলার করা, কোনো কিছু জনপ্রিয় করা, তাহলে এখানে কি হবে, জয়েন সামথিং পপুলার এটা হইতে পারে, রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম এটা হবে না, বিকাম ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এটা হবে না। তো অ্যান্সার কি হবে, জয়েন সামথিং পপুলার। তো এগুলো আমাদের বইতে, আমাদের যে প্রশ্ন ব্যাংক বইটা আছে সেখানে একবার সুন্দরভাবে দেওয়া আছে, যাতে করে সহজেই এগুলো বাসায় বসে বসে নিজে সলভ করতে পারো। তো এবার আসো পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তী কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, কারেক্ট স্পেলিং। এইখানে আমরা জানি আমাদের কোয়েশ্চেন দুইভাবে হইতে পারে, স্পেলিং এর দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে কারেক্ট স্পেলিং খুঁজতে বলতে পারে, আবার হচ্ছে কি ইনকারেক্ট স্পেলিং খুঁজতে বলতে পারে। তো এখানে এই 4টা অপশনের মধ্যে কোনটা ইনকারেক্ট সেটা খুঁজতে বলেছে। দেখো অনেকে তাড়াহুড়া করে অ্যান্সার করে ফেলো কোনটা কারেক্ট স্পেলিং, অনেকে মনে হয় প্রথমটা কারেক্ট দিয়ে দিলাম, কিন্তু এখানে তোমাকে খুঁজতে বলেছে ইনকারেক্ট। তো স্পেলিং গত কয়েক বছর ধরে এত বেশি আসতেছে, তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আর এই স্পেলিং পড়ার জন্য কোথায় থেকে পড়বা এটা নিয়ে অনেক মানে টেনশনে থাকো। এই যে ওয়ার্ডগুলো এগুলো আমাদের যে বই, আমাদের যে 30 ডেজ ছিল আগে, এখন 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ, ওই মেমোরাইজিং পার্ট থেকে হুবহু কোয়েশ্চেন কমন পড়েছে। সো তোমাদেরকে বলবো তোমরা এগুলো প্র্যাকটিস করবা, তোমরা এগুলো মুখস্থ করবা, এগুলো এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবা। কারেক্ট স্পেলিং একবার A to Z তুমি লিখে পড়বা, সেটা আমাদের ইংলিশ ফাউন্ডেশন বই থেকে পড়তে পারো, অথবা আমাদের 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ বই থেকে পড়তে পারো, যেখান থেকে পড়তে মন চায় পড়ে নিবা। সো এখানে বলেছে ভাইয়া স্পেলিং কোনটা ভুল আছে, এখানে দেখো সারেপ্টিশিয়াস এইটার বানানটা ভুল আছে, এখানে ডাবল আর হবে, কি হবে, ডাবল আর, SURREP, এখানে একটা আর দেওয়া আছে। সো তোমাদের স্পেলিং আনসার করার ক্ষেত্রে মাথায় রাখবা মানে ভুল করে কোথায় বা কোন জায়গায় আসলে একটু টেকনিকটা বা ট্রিকি কোশ্চেন করে, সেটা হলো যে তোমার যখন ডাবল আর থাকে, ডাবল এ থাকে, ডাবল টি থাকে, এগুলাতেই আসলে পরীক্ষকরা একটু হালকা ঝামেলা করিয়ে দেয়, ঠিক আছে। সো এখানে দেখো 2টা আর হওয়ার কথা, তার মানে এটা হচ্ছে ইনকারেক্ট আছে, এটা কি আছে, ইনকারেক্ট আছে। তা আমাদের বলেছে ইনকারেক্ট খুঁজতে, আমাদের অ্যান্সারটা কি হবে, সারেপ্টিশাস। এরপর দেখো ট্রেপিডেশন, তারপর হচ্ছে ইভিকুইশাস, তারপর হচ্ছে ইনোকোয়াস, এগুলা ভাইয়া সঠিকভাবে দেওয়া আছে, এগুলা কারেক্টলি স্পেলড। ইনকারেক্ট হচ্ছে এ নাম্বার। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে কি ভাইয়া, এ। এরপর দেখো পরেরটা যদি দেখি,
স্ট্রে ডগস ড্যাশ দেমসেলস ড্যাশ স্ক্র্যাপস। তো খেয়াল করে দেখো, এইখানে খেয়াল করে দেখো, স্ট্রে ডগস এটা হচ্ছে স্ট্রে ডগস, এটার অর্থ হচ্ছে রাস্তার কুকুরা, রাস্তার কুকুররা, ঠিক আছে। এরপর দেখো ড্যাশ দেমসেলস স্ক্র্যাপস, এই যে ফিডিং, ফিড মানে কি খাওয়ানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রে ডগস হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে অবশ্যই একটা কি লাগবে, ভার্ব লাগবে। তো এইখানে আমরা একটু খুঁজবো ভার্ব কোথায় আছে, ফিডিং, এটা নন ফাইনাইট ভার্ব আইএনজি, এটা তো হবে না, সাবজেক্টের পর অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবে। এই যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ট, এগুলো তোমাদের সব জানতে হবে, নাহলে কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে পাস করতে পারবা না। সো আমি তোমাদেরকে বলবো এগুলো একবার বেসিক থেকে আমরা তোমাদেরকে পড়াবো, টেনশন নিও না, জাস্ট একটু বুঝো। যেমন এখানে সাবজেক্ট আছে ভার্ব দরকার, দ্যাট মিনস এটা হচ্ছে ভার্ব রিলেটেড প্রশ্ন, এটা রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড প্রশ্ন। তো এখানে দেখো ফিডিং আছে, এখানে আমাদের ভার্ব নাই। এবার দেখো ফেড ড্যাশ, এখানে দেখো স্ট্রে ডগস দেমসেলভস অন স্ক্র্যাপস। তো এটা হচ্ছে বর্তমান বা হচ্ছে আমরা নিত্য নৈমিত্তিক ঘটনা, যেমন রাস্তার কুকুররা কোথায়, দেখবা যে রাস্তার কুকুররা বিভিন্ন জায়গাতে খাওয়া দাওয়া করে, এটা আমরা নিত্য নৈমিত্তিক সবসময় দেখি। এখন এরকম কোনো ঘটনা কি হয়েছে যে আগে রাস্তাতে কুকুর থাকতো এখন থাকে না? না, এটা সবসময় ঘটে যাচ্ছে, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের এখানে ফ্যাড হবে না। এরপরে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দুইটা অপশন হতে পারে, এখানে ফিড আর এখানে হচ্ছে ফিড, কারণ প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হয়। যদি এটা সিঙ্গুলার হইতো, যদি এখানে ডগ হইতো, তাহলে এখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হইতে পারতো। আর মনে রাখবা খেয়ে বাঁচা অর্থে ফিড অন হয়, খেয়ে বাঁচা অর্থে কি হয়, ফিড অন, ফিড অন খেয়ে বাঁচা। তার মানে রাস্তার কুকুররা খেয়ে বাঁচে, তার মানে এই যে খেয়ে বাঁচা বা খেয়ে বেঁচে থাকা অর্থে আমাদের কি হয়, আমাদের ফিড অন বসে। সো কারেক্ট অ্যান্সার হবে কি সি, এখানে ফিড টু হতে পারে না। সো আশা করি এখানে বুঝতে পেরেছে। দেখো এখানে দুই ধরনের প্রশ্ন আমরা বা দুই টাইপের অথবা দুইটা টপিককে অগ্রাধিকার দিতে হবে, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটাই বলি না কেন। সো এই যে টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলো খুব ভালো করে পড়তে হবে, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেই। তোমরা অলরেডি পেয়েছো কন্ডিশনাল, তোমরা প্রিপোজিশন পেয়েছো, রাইট ফর্ম অফ ভার্ব পেয়েছো, টেন্স পেয়েছো, এখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। এইবার আসো আমরা যদি চলে যাই পরবর্তীতে, পরবর্তী যদি আমরা খেয়াল করি, দেখো পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে, দেখো পরবর্তী কোয়েশ্চেনটা আছে যে দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ। এখানে যে জিনিসটা খেয়াল করবা, এখানে দেখো দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ, এইখানে প্রত্যেকটা অপশনে দেখো ভার্ব আছে, প্রত্যেকটা অপশনে কি আছে, ভার্ব। তার মানে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক অথবা রাইট ফর্ম অফ ভার্বের টপিক। তো এটা তোমরা ভালোভাবে শিখতে হবে। তোমরা যারা এবার অ্যাডমিশন দিবা, তোমাদের সবার উদ্দেশ্যে বলি, আমরা একটা ফ্রি অ্যাডমিশন কোর্স এনেছি, যেখানে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমাদের টেন্স, এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়িয়ে দিব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, সেটা হলো ভাইয়া তোমরা অবশ্যই মাথায় রাখবা, যেখানে তুমি ভর্তি হও না কেন, তুমি আগে ফ্রি ক্লাসগুলো করো, ফ্রি ক্লাসগুলো করে তারপর সিদ্ধান্ত নাও। এখানে অনেকেই আছো তোমরা বিভিন্ন ফেসবুকে বলো যে কোন প্ল্যাটফর্ম ভালো, দেখবা যে বিভিন্ন নামি বেনামি অনেকে বলে, বাট আমি তোমাদেরকে বলবো জাস্ট তুমি নিজেকে প্রশ্ন করো কোন টিচারের ক্লাস আমি ভালো বুঝি, কে ভালো পড়ায়। সো এখানে দেখো এই টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী এই অ্যালং উইথ, টুগেদার উইথ, ঠিক আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এরকম কিছু ওয়ার্ডস বা ফ্রেজ আছে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের কি আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এদের আগের সাবজেক্ট দেখো প্লেয়ার্স, আর এদের পরের সাবজেক্ট দেখো কোচ। তাহলে আমরা প্লেয়ার্সকে ধরবো নাকি কোচকে ধরবো? অবশ্যই কি প্লেয়ার্সকে ধরবো। দ্যাট মিনস এই প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, তার ভার্বটা কি নিবা, প্লুরাল নিবা। তাহলে ভার্বটা যদি প্লুরাল নাও, তাইলে এখানে দেখো ওয়াজ কি হবে, বলো প্লুরালের সাথে কি ওয়াজ হয়? হয় না। আবার দেখো রিকোয়ার্স, ভার্ব যদি প্লুরাল হয় এর সাথে কি এস বা ইয়েস যুক্ত হয়? হয় না। দ্যাট মিনস এটাও গ্যাচাং, এটাও কি বাদ। তাই দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে আর রিকোয়ার্ড আর একটা হচ্ছে ইজ রিকোয়ার্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে কি সিঙ্গুলার, তা আমরা জানি প্লেয়ার্স হচ্ছে কি প্লুরাল, তার মানে ইজ হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে এটাও বাদ। তাহলে ভাইয়া আপুর একটু খেয়াল করে দেখো, আমরা বলছিলাম অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন, এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা আমরা নিব। এদের আগের সাবজেক্ট হচ্ছে দ্য প্লেয়ার্স, প্লেয়ার্স হচ্ছে প্লুরাল, আর প্লেয়ার্স যদি প্লুরাল হয় আমাদের ভার্বটা প্লুরাল হবে। এইখানে দেখো বি নাম্বার সিঙ্গুলার, সি নাম্বার সিঙ্গুলার, ডি নাম্বার সিঙ্গুলার, একটাই হচ্ছে প্লুরাল ভার্ব। সো আমাদের অ্যান্সার হবে কি আর রিকোয়ার্ড। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এগুলো ভাইয়া এখন না বুঝলেও চলবে, তোমাদের যখন টপিক আমরা পড়াবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল, তখন তুমি এগুলো একবারে শুরু থেকে একবারে বেসিক থেকে শিখতে পারবা ইনশাআল্লাহ। এবার যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা একটু খেয়াল করো, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা মুখস্থ টপিক। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে টপিকটা আছে, এই টপিকটা তোমরা একটু খেয়াল করে দেখো। এ পারসন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ অ্যান, এবার দেখো অপটিমিস্ট, অপটিমিস্ট হচ্ছে যে ব্যক্তি আশাবাদী, আশাবাদী ব্যক্তিদের বলা হয় কি অপটিমিস্ট।
ঠিক আছে, এবার দেখো মিজানথ্রপিস্ট এর অর্থ হলো মানব বিদ্বেষী, যারা হচ্ছে মানুষকে ঘৃণা করে বা মানব বিদ্বেষী যে লোক তাদেরকে বলা হয় মিজানথ্রপিস্ট। সো এখানে বলেছে এ পারসন হু হেল্পস পিপল, যিনি মানুষকে সাহায্য করেন, তিনি তো বিদ্বেষ করেন না, দ্যাট মিনস এটা হবে না। আর এখানে আশা, এখানে আশার কথা বলে নাই, কোনো হোপ, ঠিক আছে, ড্রিম এগুলো নিয়ে বলে নাই, দ্যাট মিনস অপটিমিস্ট হবে না। এরপরে দেখো আইডিয়ালিস্ট। সো আইডিয়ালিস্ট এখানে আদর্শবাদ তো কিছু বোঝা নাই, বলছে এ পারসন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস, তার মানে হচ্ছে যিনি মানুষের সেবা করেন তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট, ঠিক আছে, হ্যাঁ, উদার ব্যক্তি, ফিলান্থ্রপিস্ট। সো আমাদের অ্যান্সার হবে কি ফিলান্থ্রপিস্ট। সো কারেক্ট অ্যান্সার কি ডি, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটাও আমাদের একবার হুবহু আমাদের যে ভোকাবুলারির বইটা আছে সেটা থেকে কমন পড়েছে। সো আমি তোমাদেরকে ভোকাবুলারির আগের যে এডিশনটা, আমাদের এই বছরের নতুন বই আসছে, বাট আগের বছরের বই থেকে তোমাকে প্রমাণ দেখাচ্ছি। সো এই যে 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ বইটা দেখছো, এটা কিন্তু আগের বছরের। এইখানে তুমি এই যে আমাদের কারেক্ট স্পেলিং বলো, আমাদের যে এই যে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, তুমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যাও, এইখানে এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা, এবং ফিলান্থ্রপিস্ট ওয়ার্ডটাও দেওয়া আছে। সো আমি তোমাদেরকে বলবো যারা এই বছর আমাদের সাথে ক্লাস করবা, তোমাদেরকে বলবো আমাদের যে 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জটা, এটা 30 ডেজ আছে, আমরা এবার 40 ভাগে ভাগ করছি। সো এই 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ পড়লে এনাফ ইনশাল্লাহ, এখান থেকে কমন পড়ে যাবে। সো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর বা এই যে মেমোরাইজিং পার্টের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ভালোভাবে পড়বা এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবা। এবার আসো আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। আমরা যদি পরবর্তী কোয়েশ্চেনে যাই তাহলে দেখো কি আছে এইখানে, আমরা দেখি পরবর্তী কোয়েশ্চেনে আমরা একটু খেয়াল করব যে ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের যে অপশনগুলো আছে হেন্স, সিন্স, তারপর হচ্ছে অ্যাজ এ কনসিকুয়েন্স, অলদো। সো এটা কানেক্টর বলতে পারো বা কনজাংশন, তোমরা জানো কনজাংশন কানেক্টার্স তোমাদের এসিসিতে ছিল, তো ওইটা অনুযায়ী তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে। তো এখন খেয়াল করে দেখো হেন্স, এটা আমরা অর্থ জানি সুতরাং বা ফলাফল বোঝায়, সুতরাং বা হচ্ছে ফলাফল বোঝায়, কনসিকুয়েন্স হচ্ছে কি সুতরাং বা ফলাফল বোঝায়, আর এখানে দেখো সিন্স হচ্ছে কারণ বুঝায়, সিন্স হচ্ছে কি কারণ বুঝায়, অলদো হচ্ছে কি যদিও, এটা দুইটা বিপরীতমুখী ঘটনা প্রকাশ করে। সো খেয়াল করে দেখো এই কানেক্টার্সগুলো কিন্তু তোমরা সবাই পড়ে আসছো, তাই না? এই কানেক্টার্সের যদি আমরা অর্থ বসাই বা আমরা যদি এই কানেক্টার্সগুলো বসাই, দেখো দেখো কি বলা আছে, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যেহেতু পানি ছিল কি লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, তার মানে হচ্ছে কি হেন্স, সুতরাং তো হবে না, ফলাফল তো বুঝায় নাই। এখানে বলছে কারণ, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, এইখানে আমরা দেখতে পাচ্ছি সিন্স, এখানে অ্যাজ এ কনসিকুয়েন্স হবে না, হেন্স হবে না, অলদো হবে না, তো আমাদের কি হবে সিন্স, যেহেতু, দেখো যেহেতু বা কারণ, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, যে পানি যেহেতু লবণাক্ত, যা পানি লবণাক্ত হওয়ার কারণে আই কুড নট ড্রিঙ্ক ইট, তো আমাদের অ্যান্সারটা কি হবে সিন্স। এটা হচ্ছে তোমাদের কানেক্টেড থেকে প্রশ্ন আসে বা কনজাংশন বা লিঙ্কার, এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে। এবার আসো পরবর্তীতে আমরা যদি যাই, কি বলা আছে, হ্যাড আই বিন হিয়ার। দেখো প্রথম কোয়েশ্চেনটা আমরা সলভ করছি কি ভাইয়া, প্রথম কোয়েশ্চেনটা আমরা সলভ করছি কন্ডিশনাল। 11 নাম্বার কোয়েশ্চেনে এসে আমরা দেখি যে আবার কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে, তার মানে কন্ডিশনাল এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এক বছরে 2টা প্রশ্ন আসছে। এই যে হ্যাড আই বিন, এখন অনেক বল ভাই এখানে তো ইফ নাই, তোমরা যারা এসএসসিতে পড়েছো ভালোভাবে তাদের মনে থাকার কথা যে ইফ না থাকলেও কন্ডিশনাল হতে পারে। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, যারা আমার ক্লাস করেছো তারা হয়তো মনে করতে পারবা যে বাক্যের শুরুতে যদি হ্যাড চলে আসে, বাক্যের শুরুতে যদি ওয়ার চলে আসে, তখন এই ইফটা উজ্জ হয়ে যায়, ইফটা বাদ হয়ে যায়। দেখো হ্যাড আই বিন হিয়ার, হ্যাড আই বিন হিয়ার যেই কথা, ইফ আই হ্যাড বিন হিয়ার একই কথা, ইফ আই হ্যাড বিন হিয়ার একই কথা, সেম কথা। দেখো হ্যাড আই বিন হেয়ার যেই কথা, ইফ আই হ্যাড বিন হেয়ার একই কথা, তার মানে ইফের পরে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স আছে, ইফের পরে পাস্ট পারফেক্ট টেন্স মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী আমরা জানি সাবজেক্টের পরে উড, কুড, শুড, এরপরে হ্যাভ মানে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এরপরে V3 ফ্রম হয়। এখানে দেখো শুডের পরে হ্যাভ নাই, বাদ, মাস্টের পরে হ্যাভ নাই, ক্যানের পরে হ্যাভ নাই, এখানে একটা অপশনই আছে কুড হ্যাভ হেল্পড, তার মানে থার্ড কন্ডিশনের নিয়ম অনুযায়ী আমাদের অ্যান্সার হবে কি ডি। একই বছরে মানে গত বছরে দেখো এত সহজ প্রশ্ন, মানে তুমি দেখলেই পারবা ইনশাআল্লাহ। সো এখন অনেক বলে ভাই এই বছর কি কঠিন হবে, না, আসলে প্রশ্ন যখন তুমি পারবা, যখন তুমি টপিক বুঝবা, বেসিক থেকে বুঝবা, তখন তোমার জন্য সবই সহজ। আর যদি বেসিক না বুঝো সবগুলো হচ্ছে কঠিন। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো কি বলেছে, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ টোটালি অ্যাবিলিটি। এখানে মে আছে, কি আছে মে। তো মে ওয়ার্ডটা আমরা সবাই জানি এটা হচ্ছে মডাল অক্সিলারি, মডাল ভার্ব। মনে রাখবা আমরা পড়ছি মডাল ভার্বের পরে অবশ্যই একটা ভার্বের বেস ফর্ম নিতে হয়।
মডালের পরে অবশ্যই ভার্বের কি নিতে হয়, বেস ফর্ম নিতে হয়। অথবা যদি প্যাসিভ ভয়েস করো তাহলে কি হয়, মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তো বিটাও কিন্তু ভার্বের বেস ফর্ম। তার মানে হচ্ছে এক কথায় মডালের পরে ভার্বের বেস ফর্ম নিতে হবে। তাহলে দেখো মে আছে, মের পরে আমাদের ভার্বের বেস ফর্ম নিতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো মে হ্যাভ, আমরা সবাই জানি হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়ার কথা, এখানে V3 হওয়ার কথা। দ্যাট মিনস এটা হবেই না, কারণ হ্যাবের পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার এ নাম্বার হচ্ছে না, এটা হারাম, এটা গ্যাচাং করে দিলাম। এবার দেখো পরেরটা, ইফেক্ট। মনে রাখবা ইফেক্ট হচ্ছে নাউন, আর এফেক্ট এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে কি, এফেক্ট আর ইফেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে ইফেক্ট হচ্ছে নাউন আর এফেক্ট হচ্ছে ভার্ব। সো এখানে খেয়াল করে দেখো মে আছে, মের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। দ্যাট মিনস এই ইফেক্ট হবে না, অ্যান্সার কি হবে, এফেক্ট হবে। তার মানে দেখো মে অ্যাডভার্সলি এফেক্ট এটা হতে পারে, কিন্তু এখানে দেখো মের পরে ইফেক্টেড, মের পরে ইফেক্টেড এটা হতে পারে না, ইফেক্টেড ওয়ার্ড হতে পারে না, আমাদের কি হবে, এফেক্টেড। কারণ এ থাকলে সেটা হয় কি, ভার্ব। সো আমাদের মের পরে ভার্বের বেস ফর্ম হবে, তো আমাদের ভার্বের বেস ফর্ম যদি হয় তাহলে এখানে ইফেক্ট হবে না, ইফেক্টেড হবে না, এখানে হ্যাবের পরে V3 হবে, এখানে দেওয়া নাই। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে কি, সি। আশা করি বুঝতে পেরেছি। এবার আসো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা যদি দেখি কি বলা আছে। পরবর্তী কোয়েশ্চেনটা খুবই ইজি, জাস্ট একটু মনোযোগ দিলে তুমি পারবা। খেয়াল করে দেখো কি বলেছে, ডিড ইউ প্র্যাকটিস। এখানে দেখো আমাদের প্রশ্নবোধক চিহ্ন কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে এবং ইয়েস্টারডে আছে। তোমরা দেখো টেন্স, টেন্স এই টপিকটা দেখো কি পরিমাণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি বলবো ভাইয়া, এই যে টেন্স, এই যে টপিকটা এটা খুবই ইম্পর্টেন্ট। এই টেন্স টপিকটা তোমাকে ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে শিখতে হবে। এটা না শিখলে তোমার কিছুই হবে না, তোমার ফাউন্ডেশন মজবুত হবে না। কাদের কাদের ইংরেজিতে বেসিক দুর্বল আছে বলো, অনেকের আছো। আমাদের ফাউন্ডেশন ফ্রি কোর্সটা করো, যারা আমাদের আইসিউএসে ভর্তি হয়েছ, যারা হও নাই, সবাই এই ক্লাসগুলো করো, তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং করো। তো এখানে দেখো কি বলা আছে, ইয়েস্টারডে আছে, তার মানে অবশ্যই পাস্ট টেন্সে হবে, ক্যান হবে না, হ্যাভ হবে না, আর হবে না, অবশ্যই কি হবে, পাস্ট টেন্স হবে। পাস্ট এক টেন্স একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিড ইউ প্র্যাকটিস। খুবই ইজি কোয়েশ্চেন, কোয়েশ্চেন ধরতে পারলে একবার পানি ভাত। এরপর আসো নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, কি বলা আছে, হুইচ ফিগার অফ স্পিচ। ভাই এই টপিকটা তোমাদের টেক্সট বুক রিলেটেড অথবা ইংলিশ ফার্স্ট পেপার রিলেটেড, লিটারেচার রিলেটেড। ফিগার অফ স্পিচ আমরা তোমাদেরকে এমনভাবে পড়াবো, ফিগার অফ স্পিচ থেকে যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবা ইনশাল্লাহ। সো ফিগার অফ স্পিচ যদি আসে কোপায়া নাম্বার তুলতে পারবে ইনশাল্লাহ। এই টপিকটা তোমাদের সবার কাছে অপরিচিত হইতে পারে, কারণ এটা তোমাদের এইচএসসিতে কোথাও ছিল না, বাট অ্যাডমিশন টেস্টে আছে। আমি বারবার একটা কথা বলি যে এইচএসসি এবং অ্যাডমিশন এক কথা না। এইচএসসির প্রিপারেশন যা নিয়েছো অ্যাডমিশনের প্রস্তুতি সেটা দিয়ে হবে না, তোমাকে অবশ্যই অ্যাডমিশন প্রস্তুতি একবারে জিরো থেকে, বেসিক থেকে বিভিন্ন নতুন টপিক পড়ে তারপরে পরীক্ষার হলে যেতে হবে। সো খেয়াল করে দেখে যে সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফোর, অক্সিমরন, এই যে এগুলো তোমাদেরকে একবার সুন্দরভাবে এমনভাবে পড়াবো তুমি মানে অবাক হয়ে যাবা যে আল্লাহ এত সুন্দর করে পড়ানো যায় এগুলো। সিমিলি, পার্সনিফিকেশন, মেটাফোর, অক্সিমরন এগুলোর ক্ষেত্রে আমি যদি বিস্তারিত পড়াতে যাই অনেক বড় একটা ক্লাস নিতে হবে, বাট আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই। দেখো এখানে কোন ফিগার অফ স্পিচ হয়েছে, দেখো লাইফ ইজ এ পাজল। এখানে দেখো লাইফ ইজ এ পাজল, তো লাইফের সাথে ধাঁধার তুলনা করেছে। লাইফ জীবন আর পাজল এই দুইটা কি এক জিনিস বলো, বলো তোমরা নিজেরাই বলো। বলে আমার জীবনটা বাস স্ট্যান্ড হয়ে গেছে, আমার জীবনটা কি বাস স্ট্যান্ড হয়ে গেছে, তাহলে আমার জীবন আর বাস স্ট্যান্ডের কি একরকম না। মনে রাখবে এরকম দুইটা বিপরীতমুখী জিনিস, দেখো এই যে দুইটা ভিন্ন জিনিস যখন একটা সেন্টেন্সে তুলনা করবে একটা আরেকটার সাথে, যে জীবনের সাথে ধাঁধার তুলনা, তো জীবন এবং ধাঁধা দুইটা তো ভিন্ন জিনিস। তো এরকম যদি এরকম তুলনা বুঝায় কিন্তু সেখানে লাইক, অ্যাজ এগুলো না থাকে, তখন এটাকে আমরা বলবো মেটাফোর। যদি এখানে বলতো লাইফ ইজ লাইক এ পাজল, যদি এখানে কোয়েশ্চেনটা এরকম আসতো লাইফ ইজ লাইক অথবা অ্যাজ, তখন এটা সিমিলি হইতো। তো এগুলো বিস্তারিত পড়াবো আমরা, কোনো সমস্যা নাই। যদি এখানে বলতো লাইফ ইজ অ্যাজ লাইক এ পাজল অথবা অথবা লাইক এ অ্যাজ থাকুক আর লাইক থাকুক যেটাই থাকুক, তখন তুমি সিমিলি দিতা। আর এখানে দেখো মেটাফোর, মেটাফোর কখন হবে, মেটাফোর হবে যখন এই লাইক অ্যাজ থাকে না। যেমন লাইফ ইজ এ পাজল, ঠিক আছে, সাকিব আল হাসান ইজ এ টাইগার, মাশরাফি ইজ এ টাইগার, মুশফিকুর রহিম ইজ এ টাইগার। তাহলে এই যে খেয়াল করে দেখো তুমি কি করতেছো, এই যে মুশফিকুর রহিম এবং টাইগার এই দুইটা ভিন্ন জিনিসকে তুমি তুলনা করতেছো, তো এটাকে বলা হয় মেটাফোর, যেটাকে আমরা রূপক অর্থে ব্যবহার করি বলি, তাই না। সো এগুলো আমরা একবার বিস্তারিত তোমাদেরকে একবার জিরো থেকে সুন্দরভাবে পড়িয়ে তোমাদেরকে পরীক্ষার হলে পাঠাবো ইনশাআল্লাহ। এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে, লাস্ট এক্সস্টেড। এক্সস্টেড, এক্সস্টেড খেয়াল করে দেখো একবার ক্লান্তিকর, আর পারছি না, শেষ, খুবই ক্লান্তিকর,
ঠিক আছে, আর পারছি না। সো এইটার কি চেয়েছে, এটা সিনোনিম চেয়েছে। দেখো সিনোনিম অ্যান্টোনিম তোমার আসবেই, তুমি যেই টাইপের পড়াশোনা করেছো, তোমাকে এইচএসসিতে দেখো তোমাদের 5 মার্ক ছিল, সিনোনিম অ্যান্টোনিম পড়ো নাই, কিন্তু এই সিনোনিম অ্যান্টোনিম তোমাকে ছাড়বে না। এটাকে ভোকাবুলারি বলা হয়, শব্দ ভাণ্ডার। তা আমি সবসময় একটা কথা বলি যে ভোকাবুলারি তুমি পড়বা, ভুলবা, চান্স পাবা। ভোকাবুলারি পড়বা, ভুলবা, চান্স পাবা, পড়বা না, ভুলবা না, চান্স পাবা না, ঠিক আছে। সো প্রচুর পরিমাণে তোমার কি করতে হবে, পড়তে হবে। সো এখানে এটার সিনোনিম হচ্ছে ডেপ্লেটেড, এটা সিনোনিম চেয়েছে। সো এখানে হচ্ছে ক্লান্তিকর অবস্থা, একবার শেষ 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 যায় যে অবস্থা। সো এরকম এক্সস্টেড হবে কি, ডিপ্লেটেড। এটার অর্থটা হবে এই যে সিনোনিম হবে ডিপ্লেটেড। তো এগুলো হচ্ছে মুখস্থ নির্ভর, এবং মুখস্থ নির্ভর ভাই আমাদের যে 40 ডে চ্যালেঞ্জ আছে সেটা পড়লে এনাফ, এর বাইরে পড়ার দরকার নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমি তোমাদেরকে নেক্সট নিয়ে যাব আমাদের আইসিইউ বেস সম্পর্কে। তোমরা জানো যে আমরা একবার বেসিক থেকে এই যে যা বললাম, ইংরেজিতে তোমাদের ক্লাস হবে, খেয়াল করে দেখো, ইংরেজিতে ক্লাস হবে প্রায় 50টার উপরে। এরপরে টেক্সট বুক আছে, রিটেন আছে, একবারে বেসিক থেকে প্রত্যেকটা টপিক। আচ্ছা তোমরা যদি বিশ্বাস না করো আমাদেরকে, তোমরা আমাদের কিছু ফ্রি ক্লাস আছে সেগুলো করো। বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু অনেক প্ল্যাটফর্মে, সব প্ল্যাটফর্মে ভালো টিচার নাই। আমি আবার বলতেছি, বাংলাদেশে যত বেশি প্ল্যাটফর্ম আছে, আমি বলি যে বাংলাদেশে যদি তুমি প্ল্যাটফর্ম দেখো, তুমি প্রায় 30-40টা প্ল্যাটফর্ম পাবা, কিন্তু এই 30-40টায় তুমি 30 জন ভালো শিক্ষক পাবা না। আমি আবার বলতেছি যে 30টা প্ল্যাটফর্ম যদি দেখো, 30টা প্ল্যাটফর্মে তুমি 30 জন ভালো টিচার দেখবা না। এই জন্য তোমাকে যাচাই বাছাই করতে হবে। আমরা ভালো আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নলেজ দিয়েছে হয়তো তোমাদেরকে একটু পড়ানোর চেষ্টা করছি, এতটুকুই, এর বাইরে আর কিছু না। সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া যে তোমরা যাচাই বাছাই করে তারপরে ভর্তি হও। সো তোমাদের জন্য আমাদের আইসিইউ বেস রয়েছে। আমরা নতুন কোনো প্ল্যাটফর্ম না, আমরা বিগত সেই করোনাকালীন সময় থেকে স্টুডেন্টদেরকে পড়িয়ে আসছি এবং আমরা সাস্টেইন করে আসছি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের ঘরে ঘরে আমরা আমাদের পড়াশোনাটা পৌঁছে দিতে চাই। এবং তোমরা জানো যে আমাদের লেকচার শিট, দেখো আমরা এরকম প্রিন্টেড লেকচার শিট পাঠিয়ে দিব, তোমরা এই লেকচার শিটগুলো পেয়ে যাবে। 30 ডেজ বলো, এবার আমাদের যেই লেকচার শিটগুলো আছে, এই লেকচার শিটগুলো আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে লেকচার শিটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সব লেকচার শিটগুলো তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ারে। এখন কোর্স ফি হচ্ছে আজকেই লাস্ট ডেট। সো তোমরা হয়তো এই কোর্স ফিটা একটু বাড়তে পারে, আমাদের 4000 টাকা কোর্স ফি। সো তোমরা যদি বেড়ে যায় হয়তো অল্প কিছু বাড়বে, সেটা দিয়ে তোমরা দ্রুত যখনই সিদ্ধান্ত নিবা সাথে সাথে ভর্তি হবা, কারণ এই ডিসকাউন্ট সবসময় থাকে না। সো এই লেকচার শিটগুলো দেখো, এই প্রত্যেকটা লেকচার শিট তোমাদের প্রিন্টেড আকারে পেয়ে যাবা। ওকে, সো সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলো। আশা করি তোমাদের স্বপ্নের সারথি হিসেবে আমরা থাকবো, তোমাদের সর্বোচ্চটুকু সেবা দিয়ে আমরা থেকে যেতে চাই। সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।